এই জলের উপর মিষ্টি রোদে চুল শুকাতে তো ভারী মজা। চারিদিকে পাখিদের কলরব, ফুলের মিষ্টি সুবাস, সব যেন এক মনোমুগ্ধকর পরিস্থিতি। প্রাণ খুলে নিঃশ্বাস নিতে তো আমার অনেক ভালো লাগছে। জলপরি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে থাকে। এদিকে নদীর পাড়ের এক শেওড়া গাছে বসেছিল মেসো পেতনি। সে জলপরীকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই তো এই তো সেই বাচ্চা জলপরি। এর জন্যই তো আমি ডুবে মাছ খেতে পারি না। জলের তলায় থাকলে তো একে আমি ধরতেও পারি না। আজ পেয়েছি, একে জলের উপর হাতে নাতে আগে ওর মাথাটা চিবিয়ে খাবো, আর তারপর ওর পুরো শরীরটা আমি লবণ মরিচ মাখিয়ে খাবো। পেতনি তার মনে রাগ নিয়ে জলপরীর কাছে যায় আর তার মায়া জাল দিয়ে জলপরীকে আটকে ফেলে। আজ আমি পেয়েছি তোকে, তুই আর ভুল করেও আমার হাত থেকে বাঁচতে পারবি না। মূর্খ পেতনি, এত সহজে তুই তোর সামান্য জাল দিয়ে আমাকে আটকে রাখতে পারবি? পারবি না। জলপরি জাদু প্রয়োগ করে, মুহূর্তের মধ্যে জাল থেকে বেরিয়ে আসে আর টুপ করে জলে লাফ দিয়ে ডুবে যায়। এটা তুই একদম ঠিক করলি না জলপরি, আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। পেতনি রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আজ আর আশেপাশে তো পেতনিকে দেখতে পাচ্ছি না, মনে হয় বিশ্রাম নিতে চলে গেছে। আমি সেই সুযোগে একটু ধ্যান করে নেই। জলপরি নদীর পাড়ে বসে চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। এদিকে নদীতে এক ভেলা ভাসতে থাকে, তাতে টুকির অচেতন দেহ পড়ে আছে। ভেলাটি ভাসতে ভাসতে হঠাৎ করে পাথরে আটকে যায় আর জলপরির চোখ খোলে। এ কি, এই ছোট্ট পাখিটা এমন ভেলায় কেন ভেসে আসছে? দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপে কেটেছে। জলপরি পাখিকে হাতে তুলে নেয় আর পাশের একটা চকচকে ঝর্ণার জলে টুকিকে ডুবিয়ে তোলে। আমি কোথায় আর তুমি কে? আমি জলপরি, তুমি আমার সৃষ্টি করা জাদুর ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছো। তুমি অচেতন অবস্থায় ভেলায় ছিলে, আমি তোমাকে সেখান থেকে তুলে এনে সুস্থ করে তুলেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। এবার বলো তো, তোমার কি হয়েছিল? আমার সাথে কি হয়েছিল তুমি সেটা জানতে চাও? শুনো তবে, আমি আমার সৎ মা টুনি আর বাবার সাথে বাস করতাম। আমার একটা ছোট সৎ বোনও আছে, কিন্তু সৎ মা আমাকে কিছুতেই সহ্য করতে পারতো না। তাই তো একদিন। টুনি পাখি, তুই কোন মতলবে আমার কাছে এসেছিস? নাগরাজ, আমার সুখের ঘরে একটা কাঁটা আছে, আর সেই কাঁটাটাকে তোমায় উপড়ে ফেলে দিতে হবে। আমি তোর কথাটা ভালোভাবে বুঝলাম না, যা বলবি একদম পরিষ্কার করে বলবি। আমার ঘরে আমার সৎ মেয়ে আছে, আর আমার স্বামী তার সব সম্পত্তি ওই বড় মেয়ের নামে লিখে দেওয়ার পরিকল্পনা করছে। আমারও যে একটা মেয়ে আছে, তার কথা সে ভুলেই গেছে। তাই আমি ওই সৎ মেয়েকে আমার জীবন থেকে তাড়িয়ে দিতে চাই, একদম চিরতরে। তুই যে ভুল করতে যাচ্ছিস সেটা কি তুই জানিস? আমি ঠিক ভুল কিছুই জানতে চাই না, আমি শুধু চাই ওই টুকি আমার জীবন থেকে চিরতরে চলে যাক। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মতো কাজ করব, কিন্তু তার বিনিময়ে আমাকেও তোকে কিছু দিতে হবে। বলুন নাগরাজ, কি দিতে হবে? সময় হলেই সেটা বলবো, এখন তুই বাড়ি ফিরে যা, আমি আমার সময় সুযোগ মতো তোর কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে নাগরাজ। এরপর আমার সৎ মা বাড়ি ফিরে আসে, আর তখন আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, আর তখনই আমার স্কুল বাসও চলে এসেছিল। এত কি তাড়াতাড়ি আয়, স্কুল বাস তো চলে এসেছে, আর যদি দেরি হয় ম্যাম কিন্তু খুব করে বকা দিবে। আমি শুধু টিফিনটা নিয়ে আসছি রে, দাঁড়া। আমি তাড়াহুড়ো করে টিফিন নিয়ে সেদিন বেরিয়ে আসি, আর যেই না আমি বাসে উঠতে যাব, তখনই এক নাগরাজ এসে আমাকে দংশন করে চলে যায়। বাবা, আমার পুলিশ হয়ে চলে যাচ্ছে, আমাকে বাঁচাও। টুকি, এই টুকি, তোর কি হলো? আমি অজ্ঞান হয়ে মাঠে
যদি পুড়ে যাই তখন সবাই সেখানে চলে আসে, আমার বাবা মাও চলে আসে। মা টুকি, কথা বল মা, কথা বল। হায় হায় রে, আমাদের মেয়েকে যে সাপে দংশন করেছে। ওগো, আমরা এখন কি করব? দেখে তো মনে হচ্ছে একে কোনো বিষধর সাপে দংশন করেছে, আর এসব রোগীকে ভেলায় ভাসিয়ে দিতে হয়। যদি সৃষ্টিকর্তা কখনো কৃপা করে তাহলে তোদের মেয়ে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে। ওগো, বুড়িমা যা বলছে তুমি তাই করো গো। তবুও যদি আমাদের মেয়েটা আবার আমাদের কাছে ফিরে আসে। আমি বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ভেলায় ভাসিয়ে দিব? আমাদের মেয়ের ভালোর জন্য যে আমাদের এটা করতেই হবে গো। বাবা সেদিন দ্বিমত পোষণ করলো না। আমাকে ফিরে পাওয়ার আশায় বাবা বাসি ভেলা বানায় আর তাতে আমার ভাসিয়ে দেয়, আর আমি ভাসতে ভাসতে এখানে চলে এলাম। তোমার আর এখন কোনো ভয় নেই, তুমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছো, আর এখন থেকে তুমি তোমার বাবার সাথেই থাকতে পারবে। কিন্তু আমি যদি আবার বাড়িতে ফিরে যাই তাহলে তো আমার সৎ মা আমাকে কোনো না কোনো উপায়ে আবার বের করে দিবে আর আমাকে মেরে ফেলবে। তখন তখন কি হবে গো বলো? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, চলো তোমার কিছু খাবারের ব্যবস্থা করি, এরপর তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাব। এরপর জলপরি টুকিকে নিয়ে খাবার খাওয়াতে চলে যায়। কি নাগরাজ, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন? তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার গুহাতে গিয়ে তোমার সাথে দেখা করে আসব। এখন যদি আমার স্বামী তোমাকে দেখে ফেলে তাহলে অনর্থক হয়ে যাবে। অনর্থক কিছুই হবে না। এবার আমার কথা মন দিয়ে শোন, তুই তোর ছানা আর স্বামীকে নিয়ে আমার সামনে আয়। না না নাগরাজ, আমার স্বামীকে কিছুতেই এখানে আনা যাবে না। তুমি যা বলার আমাকে বলো। এরপর নাগরাজ তার জাদু দিয়ে একটা গ্লাস প্রকট করে। নে, তাড়াতাড়ি দুজনে মিলে এই তরলগুলো খেয়ে নে, আর খেয়ে তোর নিজের স্বামীকেও খাওয়াবি। না না, আমি খাবো না। তুই খাবি নাকি আমি তোদের দুজনকে দংশন করব? টুনি নাগরাজের কথায় ভয় পেয়ে যায় আর গ্লাসটা তুলে নিয়ে আগে নিজের মেয়েকে খাওয়ায় আর তারপর নিজে খেয়ে নেয়। তখনই সেখানে টোনা চলে আসে। আরে কি হচ্ছে এখানে? আর নাগরাজি বা এখানে কেন? অত কথার জবাব দেওয়ার মতো সময় আমার কাছে নেই। এবার তুই তাড়াতাড়ি এই তরলগুলো খেয়ে নে। কেন খাবো আমি এই তরল? আমি কিছুতেই খাবো না। তুই যদি না খাস তাহলে আমি এক্ষুনি তোকে দংশন করব। করো দংশন, তবু আমি তরলগুলো খাবো না। এই বলে নাগরাজ যেই না টোনাকে আক্রমণ করতে যাবে তখনই সেখানে জলপরি টুকিকে নিয়ে প্রকট হয়। খবরদার নাগরাজ, একদম টোনার দিকে এগোবি না। জলপরি, তুমি এখানে এসে কিন্তু একদম কাজটা ঠিক করলে না। টুকি, তুই ভালো হয়ে গিয়েছিস? মরিসনি এখনো? তোমার লোভের কারণে, তোমার পতন দেখার কারণেই হয়তো আমি এখনো বেঁচে আছি। তুই এসব কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুকি তার বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার বাবা ভীষণ রেগে যায়। মূর্খ মহিলা, আমি সব সম্পত্তি শুধু বড় মেয়ে নয়, আমি আমার সব সম্পত্তিগুলো সমান 3 ভাগে ভাগ করেছি। 1 ভাগ টুকির, আর 1 ভাগ টুনটুনের, আর 1 ভাগ তোমার। আমি আমার নিজের জন্যও কিচ্ছু রাখিনি। আর সেখানে কি না। টুনি নিজের ভুল বুঝতে পারে আর কিছু বলতে যাবে তখনই নাগরাজের দেয়া তরল খাওয়ার কারণে টুনি আর টুনটুন দুজনেই সাপে পরিণত হয়ে যায়। টোনা, এখন থেকে তুমি তোমার মেয়েকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে পারবে। ওরা ওদের শাস্তি পেয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। তবে তুমি আমার মা আর বোনকে মাফ করে দিয়ে আবার তাদের আগের রূপে ফিরিয়ে দাও। দয়া করো জলপরি। তুমি যখন বলছো তবে তাই হবে। এরপর জলপরি টুনি আর টুনটুনকে মাফ করে দিয়ে আবার পাখির রূপে ফিরিয়ে আনে। একটা কথা মন দিয়ে শোনো,
কখনোই অকারণে অন্য কারো ক্ষতি করার চেষ্টা করতে নেই, তাহলে সেই ক্ষতিটা নিজের কাঁধে এসেই পড়ে। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিনও এমন কাজ করব না। আমি টুকিকে নিজের মেয়ের মতো করে যত্ন করব। জলপরি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তুমি আবার আমার সাথে লড়াই করতে এসেছো? না না, আমি আজ লড়াই করতে আসিনি। আমি এতক্ষণ ধরে তোমার উদারতা দেখছিলাম, আর তোমার সেই উদারতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি আমাকে কটা করে মাছ খেতে দিও, তাতেই হবে। হ্যাঁ মা, আজ আমাকে নিয়ে চলো না তোমার সাথে। আমি রাজার মেয়েকে দেখতে চাই। শুনেছি রাজার মেয়ে নাকি দেখতে খুব সুন্দর। মা বলো, আমাকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে মা, যেতে চেয়েছি যখন, তবে চল আমার সাথে। এটা হলো আমাদের রাজার বাড়ি, আর রাজার মেয়ে রাজকন্যার রুম ওইদিকে। রাজকন্যা ঘরে হয়তো সাজগোজ করছে। যা দেখে আর চুপ করে। আচ্ছা ঠিক আছে মা। আর শোন, রাজার মেয়ের রুমের কোনো কিছুতে হাত লাগাবি না কিন্তু, আর রাজকন্যার কাছেও যাবি না, এই বলে দিলাম। আচ্ছা মা, তুমি যেভাবে বলেছো সেভাবেই থাকবো। আমি কত সুন্দর, আমার মতো সুন্দরী আর এই পৃথিবীতে কেউ নেই। আমাকে সাজলে আরো বেশি সুন্দর লাগে। আমি এমন সুন্দরী হয়ে সারা জীবন থাকতে চাই। ওরে বাবা, রাজকন্যা এত সুন্দর যেভাবে বলছে, কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না মুখটা। যাই সামনে গিয়ে একটু দেখে আসি। আমি তো রাজকন্যার মুখ দেখবই দেখবো আজকে। আমার যা তলছে না। রাজকন্যা, আমি তোমার থেকেও সুন্দরী দেখেছি, আর তুমি বলছো তোমার থেকেও সুন্দরী নেই। তুমি তো আর পৃথিবীর সবাইকে দেখোনি। সারা জীবন চেহারা সুন্দর থাকে না, বুঝেছো? বৃদ্ধ হলে চেহারা কিন্তু নষ্ট হয়ে যায়। এই পুচকি, এই কে রে তুই? আমার ঘরে ঢুকেছিস কেন? তোর এত বড় সাহস আমার ঘরে ঢুকে আমাকে অপমান করছিস? প্রহরী, প্রহরী, তাড়াতাড়ি এখানে এসো। তোকে আমি আমার অপমানের শাস্তি দিয়ে ছাড়বো। বলুন রাজকন্যা, আপনার জন্য কি করতে পারি? এই পুচকি ছানাকে কারাগারে বন্দি করো। আমার রূপ নিয়ে চরম অপমান করেছে আমাকে। আজ্ঞে রাজকন্যা, এক্ষুনি বন্দি করছি। এই চল আমার সাথে। আর শোনো প্রহরী, আমি না বলা পর্যন্ত একে ছেড়ে দিবে না। এবার যাও। মা টুকি, তোকে বলেছিলাম না রাজকন্যার রুমে গিয়ে কোথাও হাত না দিতে? আর তুই আমার কথা একবারও মনে করিসনি? এখন যে তোকে এই কারাগারে বন্দি থাকতে হবে রে মা। মা, আমি তো হাত লাগাইনি। রাজকন্যার রুমে কোনো জিনিসে তো হাত দিইনি। মারে, তুই কেন রাজকন্যাকে ওসব বলতে গিয়েছিস? এখন যে তোকে আমি আর কাছে পাবো না রে মা। মা, তুমি রাজামশাইকে বলে আমাকে এই কারাগার থেকে মুক্ত করো। না রে মা, তোকে মুক্ত করতে পারবো না। রাজা তার মেয়েকে খুব ভালোবাসে। তার মেয়ে যেটা বলে সেটাই শুনবে, আমার কোনো কথা শুনবে না রে মা। তাহলে আমি কি কারাগারে থাকতে হবে মা? আমি যে তোমার ছেড়ে থাকতে চাই মা। মারি, তুই চিন্তা করিস না, আমি রাজকন্যার মন গলিয়ে তোকে মুক্ত করব রে মা। আমার থেকে নাকি সুন্দরী আছে আরো, এ কিছুতেই হতে পারে না। আমাকে তো সব প্রজারা দেখেনি আমি কত সুন্দর, তাই ওদের ভুল ধারণা আছে। আমি বরং পুরো বন ঘুরে ঘুরে সবাইকে দেখাতে যাই যে আমি কতটা সুন্দর। বাবা, আমি পুরো বনে ঘুরতে চাই। আমার সুন্দর রূপ সব পাখিদের দেখাতে চাই, কারো যেন সাহস না হয় আমাকে অপমান করার। আচ্ছা মামুনি, বেশ বেশ, তোমার যা ইচ্ছে তাই করো। যা করলে ভালো লাগবে তুমি তাই করো। কিন্তু মামুনি, তুমি কি আয়নাটা হাতে করে নিয়ে যাবে নাকি? হ্যাঁ বাবা, আয়না হাতে করে নিয়ে যাব। কাল বনের পাখিদের দেখে দেখে আমার সৌন্দর্য আয়নায় দেখব আর তুলনা করব। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি যাও। কালু, তুমি রাজকন্যাকে নিয়ে পুরো বন ঘুরে দেখাও। যথাজ্ঞা রাজামশাই। রাজকন্যা চলুন। প্রহরী, তুমি বলো তো, এই যে এত পাখি দেখলে আমার মতো কাউকে সুন্দরী দেখেছো? একদম না রাজকন্যা, আপনার মতো সুন্দরী এই বনে আর একটাও নেই।
যেগুলো পাখি দেখলাম সেগুলো তো একেবারেই কুৎসিত। ফুলগুলো আছে মোটামুটি দেখতে, কিন্তু আমার মতো এত সুন্দরী না। আর প্রকৃতিও সুন্দর নয়, আমি প্রকৃতির থেকেও বেশি সুন্দর। এই কুৎসিত পাখিগুলো, ফুলগুলো আর প্রকৃতির মাঝে যেন আমাকে অপসরা সুন্দরী লাগছে। রাজকন্যা, চলুন এবার প্রাসাদে যাওয়া যাক, আপনাকে তো সবাই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হায় হায়, এ কি কাণ্ড দেখছি! রাজকন্যা কিনা আয়না নিয়ে ঘুরে বেড়ায়, নিজেকে এত সুন্দরী মনে করে। দেখতে তো এত সুন্দরীও নয়, এর যে কত সুন্দর পাখি দেখলাম। সুখীর এসব কথা কালু শুনতে পায় আর রাজকন্যাকে সবটা বলে দেয়। কি? ওর এত বড় সাহস আমাকে অপমান করার! ওকে এক্ষুনি এখানে ডাকো, ওকে তোর মজা দেখাচ্ছি। এই যে সুখী, এখানে এসো, রাজকন্যা তোমাকে ডাকছে। এই, তোর এত বড় সাহস আমার সৌন্দর্য নিয়ে বাজে কথা বলিস? তোর শাস্তি এক্ষুনি দিব। এই বলে রাজকন্যা পাশে থাকা একটা পাথর দিয়ে সুখীর চোখে মারে, আর পাথরের আঘাতে সুখীর চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। এ কি রাজকন্যা, সামান্য একটা কথার জন্য আমার চোখে আঘাত করলেন? আমার চোখ ঝলসে গেল, আমি যে মরেই যাব। আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও। আমাকে অপমান করার শাস্তি এটা, বুঝেছিস? তুই যেন আর কখনোই দেখতে না পারিস, তোর চোখ অন্ধ হয়ে যাক। এ কি রাজকন্যা, ছি ছি, তোমার রূপের এত অহংকার! আর রূপের অহংকারে এই পাখিটার চোখ তুমি অন্ধ করে দিলে। নিজের প্রশংসা নিজে করা উচিত নয়। তুমি সুন্দর হলে তোমার প্রশংসা তো পাখিরা নিজেরাই করবে। তোমার থেকে অনেক পাখি আছে সুন্দরী, বুঝেছো? আর তুমি কি না প্রকৃতি ফুলকেও অপমান করছো, তোমার সাথে তুলনা করছো তাদের। প্রকৃতি আছে বলে সবকিছু এত সুন্দর। শয়তান পরী, তুইও আমাকে অপমান করছিস? তোর ওই পাখা ভেঙে দিয়ে শাস্তি দিলে তুইও ঠিক হয়ে যাবি, একেবারে চুপ হয়ে যাবি। তুই আমাকে কি শাস্তি দিবি? আমি শাস্তি দিচ্ছি তোকে, দেখ এবার। এরপর পরে জাদু দিয়ে রাজকন্যাকে আয়নার মধ্যে বন্দি করে দেয়। এ কি, আমাকে আয়নায় বন্দি করলি কেন? আমাকে ছেড়ে দে বলছি, নইলে তোর শাস্তি হবে কিন্তু। যদি কখনো আমি এখান থেকে বের হই, তখন তোকে দেখাবো মজা। তুই সারাদিন আয়না দেখিস আর রূপের অহংকার করিস, তাই তোকে আয়নার মধ্যে বন্দি করে দিলাম। আজ থেকে তুই আয়না কন্যা হয়েই থাকবে আয়নার ভিতরে। তুই পাখিকে পাখি মনে করিস না, সামান্য কারণে তুই পাখিদের শাস্তি দিস। যেদিন তুই পাখিদের মন বুঝবি আর রূপের অহংকার করা বাদ দিবি, সৎ পাখির কাছে সাহায্য চেয়ে তার উপকার করবি, সেই দিন তোকে আমি মুক্ত করে দিব। না, আমি কখনোই কারো কাছে নিচু হব না। কালু, এই আয়না নিয়ে বাবার কাছে যাও, আমার বাবা আমাকে মুক্ত করবে। কেউ পারবে না তোকে মুক্ত করতে। সুখী, আমি তোমার চোখ ভালো করে দিচ্ছি। কালু, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো আমায়। পুরাই অবাক করা কাণ্ড। এই সুযোগে এই আয়না বিক্রি করতে পারবো আমি অনেক দামে। সবাইকে বলবো এর ভিতরে আয়না কন্যা আছে, এর কাছে যা চাইবে তাই দিবে। রাজাকে এই বিষয়ে জানতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ রাজকন্যা, চলো। কি বলছিস কি কালু, তাই নাকি? দে দে, আর এই নে 10,000 টাকা। আরে বাহ, এই আয়না কন্যার কাছে আমি যা চাইবো তাই পাবো। তবে এবার চেষ্টা করে দেখি তো। এই আয়না কন্যা, আমাকে একটা বাড়ি দাও, একটা সুন্দর বাড়ি দাও। আমি তো বাড়ি দিতে পারবো না তোমাকে। আমি আয়না কন্যা ঠিক, কিন্তু জাদুর আয়না তো আমি নই। তার মানে কালু মিথ্যে বলে আমাকে তোমার কাছে বিক্রি করেছে। তাহলে শোনো তবে আমার সাথে কি হয়েছে। ওরে বাবা, তুমি রাজার মেয়ে, আমি তোমাকে রাজার কাছে নিয়ে যেতে পারবো না। রাজা যদি আমার উপর দোষারোপ করে, আমি বরং এই আয়নাটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসি। এদিকে চালাক কালু রাজাকে গিয়ে মিথ্যে কথা বলে যে রাজকন্যা হারিয়ে গেছে, আর রাজকন্যাকে সবাই খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। টুনি রাজবাড়িতে কাজ করে বাড়ি ফিরছিল, আর একটা বৃদ্ধা টুনিকে বলে, মারে, আমাকে কটা টাকা দিতে পারবি? আমি যে কদিন থেকে না খেয়ে আছি। কটা টাকা পেলে আমি খাবার কিনে খেতাম। বুড়িমা, আমার কাছে কটা টাকাই আছে,
আমি একদিন না খেলে কিছুই হবে না। তুমি তো কদিন হলো না খেয়ে। নাও, এই টাকাগুলো নাও, আর খাবার কিনে খাও বুড়িমা। তোর মঙ্গল হোক রে মা। টুনি কত সৎ, নিজে না খেয়ে বৃদ্ধাকে টাকা দিল। টুনি সবাইকে কত ভালোবাসে, আর আমি কিনা নিজের রূপের অহংকার করে পাখিদের সাথে কত অত্যাচার করেছি, কত খারাপ ব্যবহার করেছি। আমি বরং এক কাজ করি, টুনিকে সব কথা বলে ওর কাছে সাহায্য চাই। টুনি, টুনি, টুনি আমাকে বাঁচাও, টুনি আমাকে বাঁচা। আরে আরে, এটা তো রাজকন্যার কণ্ঠ। কোথায় রাজকন্যা, আপনি কোথায়? এই যে দেখ, তোর পাশে আমি আয়নার ভিতরে আয়না কন্যা হয়ে আছি। রাজকন্যা, আপনি এখানে আয়না কন্যা হয়ে কেন আছেন? আর আপনার বাবা কত খোঁজাখুঁজি করছে আপনাকে। টুনি রে, এটা আমার অহংকারের পতন। এরপর মুন্নির সাথে ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলে। ঠিক আছে রাজকন্যা, আমি আপনাকে এই আয়না থেকে মুক্ত করব, পরীকে বলে। পরী, পরী, রাজকন্যাকে মুক্ত করে দাও, সে তার ভুল বুঝতে পেরেছে। পরী, আমাকে ক্ষমা করে দাও, আমি আর রূপের অহংকার করব না, আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে মুক্ত করো পরী, আমাকে মুক্ত করো। টুনি অনেক সৎ পাখি, আমি টুনির উপকার করব। এবার যাও, তুমি রাজপ্রাসাদে যাও, তোমার বাবা খুব চিন্তা করছে। টুনি, তুই আমার সাথে চল, রাজপ্রাসাদে চল। এরপর ওরা রাজপ্রাসাদে যায়। মামুনি, তুমি এসেছো? কোথায় ছিলে মামুনি? তোমাকে আমি কত খুঁজেছি। কালু বলল তুমি নাকি বনের ভিতরে একাই ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছো। না বাবা, শয়তান কালু তোমাকে মিথ্যে বলেছে। এরপর রাজকন্যা রাজাকে সব ঘটনা খুলে বলে। কালু, তুই এত বড় চালাকি করেছিস আমার মেয়ের সাথে। প্রহরী, একে বন্দি করো। বাবা, টুনির জন্য আজ আমি আয়না কন্যা থেকে মুক্ত হতে পেরেছি। টুনি অনেক ভালো বাবা, টুনি আমাকে সাহায্য করেছে, তাই আমিও টুনিকে সাহায্য করতে চাই। টুনিকে কিছু স্বর্ণ মুদ্রা দাও বাবা, আর ওর মেয়ে টুকিকে ছেড়ে দাও। তোর মেয়েকে না বুঝিয়ে আমি কারাগারে বন্দি করেছিলাম। রাজকন্যা, আমরা হলাম প্রজা, দোষ পেলে তো শাস্তি দিবেন, এতে ক্ষমার কি আছে বলুন? এরপর রাজা কালুকে কারাগারে বন্দি করে আর টুকিকে ছেড়ে দিয়ে টুনিকে স্বর্ণ মুদ্রা দেয়। টুনি খুশি মনে টুকিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বৃন্দাবন জঙ্গলে এক অনাথ টুনটুন ও তার ছোট্ট বোন টুকি তাদের সৎ মা মিনু টুনটুনির সাথে বাস করত। মিনু টুনটুনি টুনটুন আর টুকিকে একদম সহ্য করতে পারত না, সব সময় খারাপ ব্যবহার করত। টুনটুন, এই টুনটুন, কোথায় গেলি তুই? হ্যাঁ, বলি কি, সকাল তো হয়েছে, এখন আমার চা দিবি কখন শুনি? রোজ রোজ কি তোকে বলে চা নিতে হবে নাকি? হ্যাঁ বলতো। এই তো মা, আমি এসেছি, তুমি আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে চা বানিয়ে দিচ্ছি মা। রোজ রোজ আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করে না, এখন থেকে চা দেরি করে দিলে তোর ভাত বন্ধ, বুঝেছিস? এই বলে দিলাম তোকে। এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়, আর টুনটুন ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে চা বানাতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কি হয়েছে বোন, তুই এভাবে বসে কান্না করছিস কেন বলতো? আমাকে তো বলবি কি হয়েছে তোর, আর কাঁদিস না। দিদি, এই দিদি, জানিস সবাই কত ভালো ভালো স্কুলে পড়াশোনা করে, আমারও না ভালো স্কুলে ভর্তি ইচ্ছে করে রে দিদি। তুই মাকে বলে আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দে না রে দিদি। তুই এসব কি বলছিস বোন, তোর কি মাথা ঠিক আছে বলতো? তুই তো জানিস মা আমাদের কখনো মেয়ে ভাবে না, সব সময় কাজের মেয়ের মতো আচরণ করে। তাহলে কি করে তোকে স্কুলে ভর্তি করার কথা বলি বলতো? এ কথা শুনলে যে মা আমাদের মেরে ফেলবে রে। ওরা দু বোন যখন এসব কথা বলছিল তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। এই যে জমিদারের মেয়েরা, তোরা দু বোনে এত কি বলাবলি করছিস বলতো? নিশ্চয় আমাকে নিয়ে নতুন কোনো ফোন দিয়ে আসছিস, তাই না? বলি কি, আমার ঘাড় কে মালিশ করে দিবে? হ্যাঁ, এখন এভাবে তোরা দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে গরম তেল নিয়ে আয় তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি।
এরপর টুনটুন বাটিতে করে গরম তেল নিয়ে আসে আর মিনু টুনটুনির ঘরে যায় আর মিনু টুনটুনির ঘাড় মালিশ করতে থাকে। বলছিলাম কি মা, একটা কথা বলার ছিল। আসলে কি করে যে বলি কথাটা। মা, টুকি একটা ভালো স্কুলে ভর্তি হতে চেয়েছে। তুমি ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও না মা। ওর অনেক স্বপ্ন পড়াশোনা নিয়ে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকে আরো বেশি বেশি করে কাজ করে দিব। টুনটুন এসব কথা বলতেই মিনু টুনটুনি গরম তেলের বাটিটা টুনটুনের শরীরে ছুঁড়ে ফেলে দেয় আর টুনটুন অনেক কাঁদতে থাকে। আরো আরো বোনকে স্কুলে ভর্তি করানোর কথা বলবি বলতো? তাহলে এমন দশা করব তোর আমি, বুঝেছিস? খুব বোনকে পড়ানোর শখ তাই না? তোদের খাওয়াচ্ছি, তোদের থাকার জায়গা দিয়েছি, এটাই তো তোদের কাছে অনেক। আর তোরা আমার কাছে এত কিছু আবদার করিস। মা, মা, আমার হাত জ্বলে পড়ে যাচ্ছে মা। উফ মা গো, মরে গেলাম গো। দিদি, এই দিদি, তোর কি হয়েছে দিদি? এই দিদি, তোর হাতে গরম তেল পড়লে কি করে বলতো? তোর দিদির হাতে আমি গরম তেল ফেলে দিয়েছি, বুঝেছিস? আরো পড়াশোনা করতে যাবি তাই না? তাহলে এভাবেই তোর দিদিকে কষ্ট পেতে হবে। আর শোন, আজ তোদের দুবনে খাবার একেবারে বন্ধ, এই বলে দিলাম আমি। তোর আজকে না খেয়ে থাকবি, বুঝেছিস? না মা না, আমি আর কিছু আবদার করব না। তবু তুমি আমার দিদিকে কষ্ট দিও না মা। এভাবেই ওরা দু বোন অনেক কাঁদতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। দিদি, এই দিদি, আমার না খুব খিদে পেয়েছে দিদি। মা কি সত্যি সত্যি আমাদের খেতে দিবে না রে? সৎ মায়েরা বোধহয় এমনই হয় তাই না দিদি? কেন এমন হয় সৎ মায়েরা বলতো? আমাদের প্রতি কি মায়ের একটু ভালোবাসা জন্মাবে না কোনোদিন? কাঁদিস না বোন, একদম কাঁদিস না। মায়ের এমন অত্যাচার তো নতুন কিছু না তাই না? একদম কাঁদিস না তুই। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুকি, টুনটুন, শোন, আমার মেয়ে আজ বিকেলে বাড়িতে আসবে, বুঝেছিস? তোরা ওর ঘর ভালোভাবে পরিষ্কার করে রাখবি। আর শোন, ওর পছন্দের সব খাবার রান্না করবি। ঠিক আছে মা। এরপর বিকেলে মিনু টুনটুনির নিজের মেয়ে বুবলি চলে আসে আর টুকি ও টুনটুনকে দেখে অনেক রেগে যায়। মা, ও মা, তোমাকে বলেছি না এই দুই ভিখারিকে আমাদের বাড়িতে রাখবে না? তবু তুমি কেন ওদের আমাদের বাড়িতে থাকতে দিয়েছো বলো তো? বের করে দাও ওদের এক্ষুনি। না বোন, আমাদের তাড়িয়ে দিস না। আমি টুকিকে নিয়ে কোথায় যাব, কি খাবো? একটু দয়া কর। তুই যা বলবি আমরা তাই শুনবো। তবু আমাদের বের করে দিস না বোন। এই শোন, একদম আমার সামনে কথা বলবি না, বুঝেছিস? যা, বেরিয়ে যা বলছি। এরপর বুবলি আর মিনু টুনটুনি ওদের দু বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর টুনটুন টুকিকে নিয়ে রাস্তায় ঘুরতে থাকে। রাস্তার পাশেই ঘুমাতো। এরপর টুনটুন অনেক খোঁজার পর একটা দোকানে কাজ পায় আর একটা ছোট্ট বাসা ভাড়া নেয় আর তারা সেখানেই থাকতে শুরু করে। আর টুনটুন ওর বোনকে একটা স্কুলে ভর্তি করানোর জন্য টাকা জমাতে থাকে। টুকি, এই টুকি, শোন, আমি তোর স্কুলে ভর্তি করানোর জন্য টাকা জমিয়েছি। কালকেই আমি তোকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো। এরপর ওরা দু বোন ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে এক শয়তান কালুচোর এসে টুনটুনের সব টাকা চুরি করে নিয়ে যায়। আর সকালে টুনটুন টাকা দেখতে না পেয়ে অনেক কাঁদতে থাকে। বোন, এই বোন, এবার কি হবে রে? আমাদের তো সব টাকা চুরি হয়ে গেল। এবার আমি তোকে কি দিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিব বল? ওরা দু বোন যখন এভাবে কাঁদছিল তখন তারা একটি আহত উল্লু পেঁচাকে দেখতে পায়। বোন, এই বোন, দেখ, উল্লু পেঁচাটা অনেক আহত হয়ে পড়ে আছে। চল, আমরা ওনাকে জড়িবটি লাগিয়ে দেই। এরপর ওরা দু বোন উল্লু পেঁচাটির ক্ষতস্থানে জড়িবটি লাগিয়ে দেয় আর কিছুক্ষণ পর পেঁচাটি একদম সুস্থ হয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু তোমরা দু বোনে একা কেন বলো তো? তোমাদের মা বাবা কোথায়?
এরপর টুনটুন পেঁচাকে সবটা খুলে বলে। সবটা শুনে পেঁচার অনেক মন খারাপ হয়, আর সে জাদু করে একটা নেল পলিশ নিয়ে আসে। এই নাও, এই নেল পলিশ। এটা কোনো সাধারণ নেল পলিশ নয়, এটা রোপণ করবে, তাহলে তোমরা পুরস্কার পেয়ে যাবে, বুঝেছো? পেঁচার কথা শুনে ওরা দু বোন অনেক খুশি হয়, আর নেল পলিশটি মাটিতে রোপণ করে। সেই নেল পলিশ থেকে একটা বড় গাছ হয়, আর সেই গাছে অনেক নেল পলিশ ধরা থাকে। দিদি, এই দিদি, দেখ কতগুলো নেল পলিশ। এবার আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে রে দিদি। এরপর থেকে ওরা দু বোন সেই গাছের নেল পলিশ বিক্রি করে অনেক টাকার মালিক হয়, আর টুনটুন টুকিকে একটা ভালো স্কুলে ভর্তি করায়। আর টুনটুন একটি বড় নেল পলিশের দোকান দিয়ে সুখে দিন কাটাতে থাকে। টুকি দেখছি শক্তিশালী হওয়ার জন্য ফল খাচ্ছে। এই টুকিকে তো কিছুতেই শক্তিশালী হতে দেওয়া যাবে না। আমার থেকে বেশি শক্তিশালী হলে এখন ওর সাথে লড়াই করতেও পারবো না, শুধু ওর হাতের মার খেতেই হবে। এসব বলে কনক টুকির কাছে চলে যায় আর টুকিকে ধাক্কা মেরে ফলগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমার ফল, আমার ফল, কনক, আমার ফলগুলো আমাকে দিয়ে যা। মা আমাকে শক্তিশালী হওয়ার জন্য ফলগুলো খেতে দিয়েছে। কি ব্যাপার, কনক তো আমার কোনো কথাই শুনছে না। ঠিক আছে, যা, আজ মা বাড়িতে আসলে মাকে আমি সব বলে দিব। আর দেখিস, মা তোকে অনেক মার মারবে। কি রে কনক, এতগুলো ফল কোথায় পেলি? তোর মা যে কিপটে, কখনো তো তোকে এত ফল কিনেই দেবে না। আরে মা কিনে দিতে যাবে কেন? আমি আমার শক্তির জোরে ফলগুলো পেয়েছি। তারপর কনক পারুকে সব কথা খুলে বলে। তুই তো ভালোই করেছিস রে কনক। এখন এখান থেকে আমাকেও কিছু ফল খেতে দে না রে। আচ্ছা দেব, কিন্তু এরপর তুই টুকির কাছ থেকে ফল নিয়ে আসবি। আমি একদিন নিয়ে আসবো আর তুই একদিন নিয়ে আসবি। টুকির শরীরে তো কোনো শক্তিই নেই, ধাক্কা দিলে নিচে পড়ে যায়। টুকির কাছ থেকে এখন তো সবকিছু কেড়ে নেওয়া যাবে। এভাবে গল্প করতে করতে দুজনে খুব মজা করে ফলগুলো খেতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি কাজ থেকে বাড়ি ফিরতে থাকে। মেয়েটার জন্য কিছু ডিম কিনে নিয়ে যাই, ডিম খেলে শরীরে শক্তি বাড়বে। টুকি, মা টুকি, কোথায় গেলি রে মা? দেখ, আজ তোর জন্য আমি ডিম কিনে নিয়ে এসেছি। এ কি মা, তুই কাঁদছিস কেন? মা, আমার শরীরে শক্তি নেই বলে কনক আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সবগুলো ফল নিয়ে গেছে। কি? ওই কনকের এত বড় সাহস আমার মেয়েকে ধাক্কা মেরে ফল নিয়ে যাওয়া? দাঁড়া, এক্ষুনি ওর মাকে সবটা বলে দেব। ওই মা যখন পিঠের মধ্যে কয়টা মার দেবে তখন অমনি ঠিক হয়ে যাবে। এরপর টুনি ডিমগুলো টুকিকে দিয়ে কাকলের বাড়িতে চলে যায়। আর কাকুলিকে সব কথা খুলে বলে। আমার ছেলে কেমন তা আমি খুব ভালো করেই জানি। আমার ছেলে তোর মেয়ের কাছ থেকে কখনোই ফল কেড়ে নিবে না। শুধু শুধু আমার ছেলের নামে মিথ্যে অপবাদ দিতে আসবে না, বুঝেছিস? আমার মেয়ে কখনোই মিথ্যে কথা বলে না কাকুলি দিদি। মা জানো, টুকি আজ আমাদের সাথে খেলতে এসেছিল। টুকির শরীরে শক্তি কম বলে আমরা ওকে খেলতে নেইনি। আর টুকি বলেছে ওর মাকে দিয়ে নাকি আমাদের মার খাইয়ে নেবে। আর সব মিথ্যে কথা শুনে টুনি মাসি বুঝি আমাকে মারতে এসেছে। শুনেছিস টনি, আমার ছেলে কি বললো? মেয়েকে শাসন করা বাদ দিয়ে অন্যের ছেলেকে শাসন করতে এসেছিস? তোর মেয়ে তো দেখছে একটা বড় মিথ্যেবাদী। আজকের মতো তোকে আর তোর মেয়েকে ছেড়ে দিলাম।
আর কখনো যদি তোর মেয়ে আমার ছেলে নামে মিথ্যে কথা বলে, সেই দিন তোকেও মারবো আর তোর মেয়েকেও মারবো, আর বেশি শক্তিশালী বানিয়ে দিব, বুঝতে পেরেছিস? কাকুলির মুখে এসব কথা শুনে টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মা, কনকের মা খুব মেরেছে, তাই না? না রে মা। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। শয়তান কনক খুব বাজে মা, তুমি বিশ্বাস করো আমি আজ খেলতে চাইনি, আর তোমাকে মিথ্যেও বলিনি। ওই কনক সব মিথ্যে বলেছে মা। মারে, তোকে বলতে হবে না কিছু। আমার মেয়ে কেমন তা আমি খুব ভালো করেই জানি। কাকুলি যেমন খারাপ তেমন ভাবে ছেলেটাকেও শিক্ষা দিচ্ছে। এই জন্যই আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এসেছি। ওদের সাথে ঝগড়া করে পারবো না রে মা, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এখন থেকে আমি বাইরে গিয়ে কোনো কিছু খাবো না, ঘরে বসেই খাবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে সবটা বুঝে গেছে। এভাবেই সেই দিন কেটে যায়। মা টুকি, তোর জন্য ডিম ভেজে টেবিলে রেখেছি, তুই ঘরে বসেই খেয়ে নিস কেমন? আমি এখন কাজে গেলাম রে মা। আচ্ছা ঠিক আছে মা। এই পারুল, এই যে দেখ টুকি মাসি কাজে চলে গেছে। এবার চল আমরা টুকির কাছে যাই। কি রে কনক, টুকি তো আজ বাইরে এসে ফল খাচ্ছে না, তাহলে আমরা কি করে ফল কেড়ে নিয়ে যাব? কাল যে আমি ফল কেড়ে নিয়ে গেছি, এজন্যই হয়তো আজ বাহিরে না এসে ঘরে বসেই ফল খাচ্ছে। ঘরের দরজা তো খোলা আছে, চল আমরা ঘরে গিয়ে টুকির কাছে ফলগুলো কেড়ে নিয়ে আসি। কনক, আজকে আবার তুই এসেছিস? পারুল, কনককে ধরতো, আমি কনককে আজ মারবো। জানিস কাল কনক আমার কাছ থেকে ফল কেড়ে নিয়ে গেছে। আমি কনকের সাথে যে কনককেই মার খাবো? পাগলি কোথাকার, আমি তো আজ তোকে মেরে তোর ডিম নিয়ে যাব। এসব বলে পারুল আর কনক টুনিকে ধাক্কা মেরে ডিম ভাজিগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুকি সেখানে বসেই কাঁদতে থাকে। ডিম ভাজিটা খুব মজা হয়েছে, তাই না বল পারুল? হ্যাঁ রে, খুব মজা হয়েছে। কি রে, তোরা দুজন আজ আবার কি খাচ্ছিস? মা, আজ ডিম ভাজি খাচ্ছি। টুকি আমাদের ভয়ে ঘরের ভেতরে বসে ডিম ভাজি খাচ্ছিল। আমরা তো ঘরে ঢুকে ডিম ভাজি নিয়ে এসেছি। তোদের মাথায় তো অনেক বুদ্ধি আছে। ঘরে যখন ঢুকেছিলি তখন কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারলি না, শুধু ডিম ভাজি নিয়ে পালিয়ে এসেছিস। টাকা নিয়ে আসলে তো আমার আর কষ্ট করে কাজ করতে হতো না। টুনি মাসি তো এখনো বাড়ি ফেরেনি। চল কনক, আমি আবার টুনি মাসির বাড়িতে যাই। হ্যাঁ পারুল, জামা আর সাবধানে কাজ করবি। টাকা আনতে পারলে তোর মায়েরও কষ্ট করে আর কাজ করতে হবে না। এরপর পারুল আর কনক আবারও টুকিদের বাড়িতে চলে যায়। এখন আবার কেন এসেছিস? আমার কাছে তো আর কোনো খাবারই নেই, তাহলে তোরা কি নিয়ে যাবি? এখন টাকা নিতে এসেছি। পারুল, খুঁজে দেখ তো টুনি মাসি কোথায় টাকা রেখেছে। কি, তোরা টাকা নিতে এসেছিস? দাদা, এখনই মায়ের কাছে যাচ্ছি। মাকে ডেকে এনে তোদের আজ ইচ্ছে মতো মার খাইয়ে নিব। পারুল, এত খুঁজলাম কিন্তু কোথাও তো টাকা পেলামই না। টুকি তো ওর মাকে ডাকতে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। কি রে, তোরা টাকা এনেছিস তো? না মা, কোনো
কোনো টাকা খুঁজে পাইনি। টুনি মাসি যে কোথায় টাকা রেখেছে জানি না। ঘর ছাড়া কি বাইরে টাকা রেখেছে নাকি? টুনি প্রতিদিন কাজ করে মেয়ের জন্য টাকা জমিয়ে রাখছে। কাল আমি নিজে টুনির বাড়িতে যাব, আর যেভাবেই হোক টাকা খুঁজে বের করে নিয়ে আসবো। এসব বলে কাকুলি ও কনক বাড়িতে চলে যায়, আর এদিকে টুকি উঠতে উঠতে জঙ্গলের গভীরে চলে যায়। উফ, আমার শরীরটা তো হাঁপসে গেছে। এখন এই জঙ্গল কিভাবে পার হবো আমি? আমি তো আর উঠতেও পারছি না, আর খুব পানি পিপাসাও পেয়েছে। ওই তো একটা লালাপের বাড়ি দেখা যাচ্ছে। আমি বরং ওই লালাপের বাড়িতে গিয়ে পানি খেয়ে তারপর মায়ের কাছে যাবো। এই আপেল ঘরে তো কাউকে দেখতেই পাচ্ছি না। এই তো কলসে কিছু পানি পেয়েছি, আমি এই পানিগুলো খেয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর টুকি যেই না কলসের পানি খেয়ে ফেলে, তখনই টুকির শরীরে অনেক শক্তি চলে আসে। ও মা, আমার শরীরে এত শক্তি এলো কি করে? এই পানিগুলো মনে হচ্ছে জাদুর পানি, তাই পানি খেয়ে আমার শরীরে শক্তি এসেছে। টুকি তার শরীরে বেশি শক্তি পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, আর খুশি মনে খুব জোরে জোরে টুনির কাছে উড়ে চলে যায়। আর টুনি টুকির এত জোরে উড়ে আসা দেখে অবাক হয়ে যায়। কিরে মা, তুই এত শক্তি কোথায় পেলি যে খুব জোরে জোরে এত দ্রুত উড়ে আসলি? তখন টুনি লাল আপেল বাড়ির সব কথা খুলে বলে। তুই ওই তান্ত্রিকের ঘরে গিয়ে তার শক্তি অর্জনের পানি খেয়েছিস, তাই তোর এত শক্তি হয়েছে। শোন মা, আর কখনো ওই তান্ত্রিকের ঘরে যাস না। তান্ত্রিক দেখলে কিন্তু বন্দি করে রাখবে। ঠিক আছে মা, আমি আর যাব না। তা তুই আজ আমার কাছে আসতে গিয়েছিস কেন বলতো? আজকে কি কনক এসেছিল নাকি? হ্যাঁ মা, আজ কনক আর পারুল এসে একবার ডিম ভাজি নিয়ে গেছে। আবার ওরা দুজন টাকা নিতেও এসেছিল, তাই তো আমি তোমাকে ডাকতে এসেছি। আমি তো এখন বাড়িতে যেতে পারবো না। কাজ না শেষ করে বাড়িতে গেলে মালিক কোনো টাকাই দেবে না, আর টাকা আমি আলমারিতে রেখে তালা দিয়ে এসেছি, ওরা খুঁজে পাবে না। তুই এখন বাড়িতে চলে যা। এখন তো তোর শরীরে অনেক শক্তি আছে, তুই ওদের সাথে লড়াই করতে পারবি। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এরপর টুকি উড়তে উড়তে বাড়িতে চলে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন টুনি আবারও কাজে চলে যায়, আর সেই সুযোগে কাকুলি, কনক ও পারুল তার বাড়িতে চলে আসে। এই টুকি, বলতো তোর মা টাকা কোথায় রেখেছে? যদি না বলিস তবে তোকে গলা টিপে মেরে ফেলবো। এতদিন তোমরা আমাকে অনেক জ্বালিয়েছো, কিন্তু আমি কিছুই বলিনি। আজ আমার শরীরে অনেক শক্তি এসেছে, আজ আর তোমাদের আমি ছাড়বো না। এই দুর্বল চুকি বলে কি? দেখেছো মা, চলো আমরা আগে সবাই ওকে অনেক মার দেই, তারপর এমনি বলবে যে ওর মা টাকা কোথায় রেখেছে। এসব বলে সবাই যেই না টুকিকে মারতে যায়, অমনি টুকি তার শক্তি দিয়ে সবাইকে খুব মারতে থাকে। এই টুকি শরীরে দেখছি খুব শক্তি হয়েছে। মা টুকি, আর মারিস না মা, খুব লাগছে। আর মারিস না রে মা, মরে গেলাম রে, মরে গেলাম। হ্যাঁ, তোরা বাঁচতে চাইলে এখান থেকে পালা। এসব বলে সবাই সেখান থেকে পালিয়ে যায়, আর টুকি সবার পালানো দেখে হাসতে থাকে। শয়তানগুলোর এবার উচিত শিক্ষা হয়েছে। মা দেখো, আমি খাতায় ছবি এঁকেছি। আমার ছবি আঁকাটা কেমন হয়েছে মা, বলো না? কই দেখি আমার পাগলি মেয়েটা কেমন ছবি এঁকেছে। ও মা, ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। টুকি মা, তুই এত সুন্দর ছবি আঁকতে পারিস, আমি তো জানতাম না। মা, আমি তো ছবি আঁকা শিখেছি স্কুলে গিয়ে। স্কুলে আমার বন্ধুরা
আমাকে ছবি আঁকা শিখিয়েছে। আর ম্যাম বলেছে কালকে স্কুলে ছবি এঁকে নিয়ে যেতে, তাই তো আমি ছবি এঁকেছি। ও আচ্ছা ঠিক আছে, তুই মন দিয়ে ছবি আঁক, আমি একটু বাজার করে নিয়ে আসি। বাচ্চারা, আমি যে তোমাদের ছবি এঁকে আনতে বলেছিলাম, তোমরা কি ছবি এঁকে এনেছো? হ্যাঁ ম্যাম, আমরা ছবি এঁকে এনেছি। কই দেখি কেমন ছবি এঁকেছো। এই দেখো বাচ্চারা, টুকি কি সুন্দর করে ছবি এঁকেছে। তোমরাও টুকির মতো সুন্দর করে ছবি এঁকে নিয়ে আসবে, বুঝেছো? কিরে টোনা, তুই কোথায় গিয়েছিলি? আর তোর হাতে এতগুলো টাকা কি করে এলো? আর বলো না কবুতর দাদা, আমি তো সামান্য জাল টেনে মাছ ধরি, আর জাল দিয়ে মাছ ধরে সংসার চালানো খুবই মুশকিল হয়ে গেছে। কারণ এখন আর তেমন মাছ ধরতে পারি না, তাই মাছ বিক্রি করাও হয় না। তার উপর আবার মেয়েটা দুদিন ধরে অসুস্থ, তাই আমি দুই পেয়ারা বাড়ির কাছে গিয়েছিলাম। এই বিপদের মধ্যে তো দুই পেয়ারা বাড়ি ছাড়া কেউ সাহায্য করার নেই। তাই দুই পেয়ারা বাড়িকে সবটা বলার পর দুই পেয়ারা বাড়ি আমাকে এই টাকাগুলো দিল। এই টাকা দিয়ে এবার আমি আমার মেয়েকে চিকিৎসা করাবো আর একটা ভালো কাজও শুরু করব ভাবছি। হ্যাঁ রে টোনা, তুই তাই কর। সত্যি আমাদের ভাগ্য ভালো যে আমাদের উপর দুই পেয়ারা বাড়ির আশীর্বাদ আছে। যে কোনো বিপদে আপদে আমরা দুই পেয়ারা বাড়ির কাছ থেকে সাহায্য পাচ্ছি। যা, তোকে আর আটকাবো না রে, তাড়াতাড়ি বাড়িতে যা, কেমন? এরপর টোনা সেখান থেকে চলে যায় আর কবুতরও নিজের কাজে চলে যায়। এভাবেই বনের পাখিরা বিপদে আপদে দুই পেয়ারা বাড়ির কাছ থেকে সাহায্য পেত। কি রে টোনা, তোর মেয়ে টুকিকে দেখলাম বনে খেলা করছে। তা টুকি না অসুস্থ ছিল? ওকে সুস্থ করার জন্য এত টাকা কোথায় পেলি রে? তোর না নুন আনতে পান্তা ফুরোয়। আসলে তোতা দাদা, সবই ওই পেয়ারা গাছের আশীর্বাদ। দুই পেয়ারা বাড়ি আমাকে সাহায্য করলো জন্যই তো আমি তোকে চিকিৎসা করতে পারলাম। সত্যি আজকাল দুই পেয়ারা বাড়ির আশীর্বাদে কত কিছুই না হচ্ছে বনে। দুই পেয়ারা বাড়ি নাকি গরিব পাখিদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আর কত কিছু দেখতে হবে কে জানে। তোতার এমন কথা শুনে টোনা অনেক মন খারাপ করে, কিন্তু সেসব কথাকে টোনা পাত্তা দেয় না। আর তোতা তা বুঝতে পেরে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে গিয়ে মনে মনে ভাবতে থাকে। সবার এমন আদিক্ষেতা দেখে আমার আর সহ্য হচ্ছে না। সবাই দেখছি দুই পেয়ারা বাড়ির কাছে সাহায্য নিচ্ছে, আর দুই পেয়ারা বাড়িকে বনের পাখিরা অনেক ভরসা করছে। কিন্তু আমার তো অনেক টাকা পয়সা আছে, তবুও বনের পাখিরা আমার কাছে আসছে না কেন সাহায্য চাইতে? এবার আমাকে কিছু একটা করতেই হবে মনে হচ্ছে, যাতে করে বনের পাখিরা শুধু আমার প্রশংসা করে। এসব কথা ভেবে তোতা দুই পেয়ারা বাড়ির কাছে যায় আর ন্যাকা কান্না করতে করতে দুই পেয়ারা বাড়িকে বলতে থাকে, দুই পেয়ারা বাড়ি, তোমরা দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কি হয়েছে পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? বলো বলো আমাদের, আর তোমার কি বিপদ হয়েছে বলো। আমরা তো বনের পাখিদের সাহায্য করার জন্যই আছি, আমাদের তুমি সবটা খুলে বলো, আমরা তোমাকে সাহায্য করব। আর বলো না দুই পেয়ারা বাড়ি, সর্বনাশ হয়েছে আমার। আমাদের বনের পাখিরা জমিতে ফসল চাষ করেছিল, কিন্তু বনের সব পাখির জমির ফসলে পোকা ধরেছে, যার কারণে বনের পাখিদের অনেক বড় লোকসান হয়েছে। তাই বনের পাখিরা ভীষণ ভেঙে পড়েছে, তাই কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসতে পারছি না। তাই সবার হয়ে আমাকে পাঠিয়েছে তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য দুই পেয়ারা বাড়ি। সে কি কাণ্ড, কেউ আমাদের কাছে সাহায্য চাইতে আসতে পারছে না? ওরা এতটাই ভেঙে পড়েছে, কিন্তু আমরা তো ওদের কাছে যেতে পারবো না। ঠিক আছে, আমরা তোমাকে অনেকগুলো টাকা দিচ্ছি, এসব টাকা তুমি ওদের দিয়ে দিও, আর নতুন করে জমি চাষ করতে বলো। এরপর দুই পেয়ারা বাড়ি জাদু করে তোতাকে অনেকগুলো টাকা দেয়। আর সেই টাকা নিয়ে যখনই তোতা বাড়ি ফিরছিল তখন তোতার সঙ্গে কাকুলির দেখা হয়।
আরে কাকুলি দিদি, তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? দুই পেয়ারা বাড়ির কাছে সাহায্য চাইতে নাকি? হ্যাঁ গো তোতা দাদা, আমি দুই পেয়ারা বাড়ির কাছে সাহায্য চাইতে যাচ্ছি। আমার ফসল নষ্ট হয়ে গেছে, কিভাবে যে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই দুই পেয়ারা বাড়ির কাছে সাহায্য চাইতে যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু দুই পেয়ারা বাড়ি তো বনের পাখিদের সাহায্য করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, তাই দুই পেয়ারা বাড়ি বলেছে ওরা আর বনের কোনো পাখিকে সাহায্য করতে পারবে না। এসব তুমি কি বলছো তোতা দাদা? তাহলে এখন আমি কার কাছে যাব? কে আমাদেরকে সাহায্য করবে? দুই পেয়ারা বাড়ি ছাড়া যে আর কেউ নেই আমাদের সাহায্য করার মতো। কে বলেছে সাহায্য করার মতো কেউ নেই? তুমি কোনো চিন্তা করো না, দুই পেয়ারা বাড়ি সাহায্য করবে না তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে আমি বনের পাখিদের সাহায্য করব, বুঝেছো? এরপর তোতা কাকুলিকে কিছু টাকা দেয়, আর কাকুলি টাকা নিয়ে তোতাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই তোতা বনের সব পাখিকে ভুল বুঝিয়ে সাহায্য করত, আর নিজের দুই পেয়ারা বাড়িকে ভুল বুঝিয়ে সাহায্য নিত। এদিকে বনের পাখিরা আসল ঘটনা না জেনেই তোতার প্রশংসায় পঞ্চমুখ হতে থাকে। আরে মাসিমা, আপনি এখানে পড়ে গেলেন কি করে? মানে আমি হাঁটতে ধরে পা পিছলে পড়ে গেছি, তাই আর উঠতেও পারছি না। মনে হচ্ছে আমার পাটাই ভেঙে গেছে। তুই আমাকে একটু সাহায্য করবি রে মা? মাসিমা, আপনার তো সত্যি পা ভেঙে গেছে, আমি তো আপনার পা ঠিক করে দিতে পারবো না। এখন যে আমি কি করি ভেবেই তো পাচ্ছি না। দুই পেয়ারা বাড়ি তো বনের পাখিকে নাকি সাহায্য করতে চায় না। এখন আমি আপনাকে কি করে সুস্থ করে তুলবো? না না, আমাকে দুই পেয়ারা বাড়ির কাছে যেতেই হবে। মাসিমাকে আমি কিছুতেই এখানে ফেলে রেখে যেতে পারবো না। এরপর টুনি মিনু টুনটুনিকে নিয়ে দুই পেয়ারা বাড়ির কাছে যায়, আর দুই পেয়ারা বাড়িকে ডাকতে থাকে। টুনি পাখি, তুমি এসেছো? তোমাদের জমির ফসলে কি এখনো পোকা ধরে? আর তোমরা কি এখনো সেই আগের মতোই অভাবে আছো নাকি? আমাদেরকে বলো, আমরা তো তোমাদের অভাব দূর করার জন্য তোতা পাখিকে অনেকগুলো টাকা দিয়েছি। এসব তোমরা কি বলছো দুই পেয়ারা বাড়ি? আমাদের জমির ফসলে পোকা ধরতে যাবে কেন? আর আমাদের বনের পাখিদের ওপর তোমরা নাকি রাগ করেছো? তোমরা নাকি আর আমাদের সাহায্য করতে চাও না? তাই তো তোতা দাদা বনের পাখিদের এখন টাকা পয়সা দিয়ে সাহায্য করে। কিন্তু আমি সব বাধা অতিক্রম করে মাসিকে সুস্থ করার জন্য তোমার কাছে নিয়ে এসেছি। মাসিমার যে একটা পা ভেঙে গেছে। কি, তোমাদের জমির ফসল পোকা ধরে নষ্ট হয়নি? তাহলে তোতা পাখি আমাদের মিথ্যে বলে টাকা নিয়ে যায় আর আমাদের নামে মিথ্যা কথা বলেছে। এর শাস্তি তো ওকে পেতেই হবে। তার আগে আমরা তোমার মাসিমার পা ঠিক করে দিচ্ছি। এরপর দুই পেয়ারা বাড়ি জাদু করে মিনু টুনটুনিকে সুস্থ করে দেয়, আর টুনি সেখান থেকে চলে যায়। আর তোতা আবার দুই পেয়ারা বাড়ির কাছে থেকে টাকা নিতে আসে। শয়তান পাখি, তুই আবার এসেছিস সাহায্য চাইতে? তুই কি ভেবেছিস আমরা তোর চালাকি বুঝতে পারবো না? বোকা পাখি কোথাকার, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর দুই পেয়ারা বাড়ি তোতাকে জাদু দিয়ে মেরে ফেলে, আর এভাবেই তোতা তার পাপের শাস্তি পায়। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।